আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জেবা রহমান আর আমি তানভীর। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আদালত চাইলে 18 বছরের নিচেও বিয়ে বৈধ, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের বিধান অনুমোদন। খালেদা জিয়ার নাইকো মামলা বাতিলের লিভ টু আপিল খারিজ, জিয়া ট্রাস্ট মামলায় 1 ডিসেম্বর হাজিরার নির্দেশ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভি ও সাখাওয়াতের নমিনেশন দাখিল, বিএনপি চায় সেনা মোতায়েন, বিরোধিতা আওয়ামী লীগের। রোহিঙ্গা রুখতে সীমান্তে নিরাপত্তা জোরদার, আর কোন শরণার্থী নিবন্ধন দেবে না বাংলাদেশ, আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা। দেখছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের বিধান রেখে অনুমোদন দেওয়া হয়েছে বাল্যবিবাহ নিরোধ আইন 2016। অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ আর পিতামাতা সম্মত হলে 18 বছরের নিচে যে কেউ বিয়ে করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। আর এর বাইরে কোনো অপ্রাপ্ত বয়স্ককে বিয়ে করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অপরাধী। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দেশের অন্যতম সামাজিক সমস্যার নাম বাল্যবিবাহ। বিশেষ করে গ্রামাঞ্চলে এখনও বাল্যবিবাহের হার কমেনি প্রত্যাশিত হারে। এমন বাস্তবতায় বাল্যবিবাহ রোধে বৃহস্পতিবার খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিস্তর আলোচনা হয় আইনের নানা দিক নিয়ে। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বাল্যবিয়ের সংজ্ঞায় পুরুষের ক্ষেত্রে 21 ও নারীর ক্ষেত্রে 18 বছরের নিচে কেউ বিয়ে করতে পারবেন না। আইন ভঙ্গ করলে আদালতের উদ্যোগে কিংবা কোনো ব্যক্তির অভিযোগে ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। বাল্যবিবাহ নিরোধ আইন 2016 এটাও যে আগে যেভাবে ছিল ওভাবেই মোটামুটিভাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যদি প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্যবিবাহ করে, তার জন্য অনধিক 2 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। যদি পিতামাতা সংশ্লিষ্ট থাকে বা অন্য ব্যক্তি, তাদের অনধিক 2 বছরের কারাদণ্ড এবং যেটা কমপক্ষে 6 মাস হবে বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে যোগ করা হয়েছে নতুন একটি বিধান। এক্ষেত্রে বিশেষ কারণকে অপরাধের আওতামুক্ত রাখা হয়েছে। কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোন নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশনাক্রমে, মাতা পিতার সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। যেমন ধরুন আপনার এই আনমেরিড মাদার কিন্তু তার বাচ্চা আছে, এরকম কেস যদি হয়, এই সকল ক্ষেত্রকে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই বিধানটা করা হয়েছে। এদিকে 2017 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে 14 দিন সরকারি ছুটি ও নির্বাহী আদেশে 8 দিন মিলিয়ে মোট 22 দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটির 14 দিনের মধ্যে শুক্র ও শনিবার পড়েছে 6 দিন, আর নির্বাহী আদেশের 8 দিন ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে 4 দিন। তবে আরও যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে সরকারি কর্মচারী আইন 2016 এর খসড়া। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের প্রথম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ, আমির হোসেন আমু, শেখ সেলিম, দীপুমণি, মাহবুবুল আলম হানিফ সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে এ মামলা চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
তেল গ্যাস অনুসন্ধানে কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে করা চুক্তি নিয়ে দুর্নীতি দমন কমিশনের মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট 2015 সালের 18 জুন খারিজ করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেন। মহামান্য আপিল বিভাগ খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। হাইকোর্টের আদেশ বহাল আছে, কাজেই এই ব্যাপারে এখন নিম্ন আদালতের কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নাই। আদালত বলেছে শেখ হাসিনার কেস আর বেগম খালেদা জিয়ার মধ্যে একটা ডিস্টিংশন আমরা দেখতে পাচ্ছি। মামলার মেরিটে টাচ করা ঠিক হবে না। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, রায়ের পুরো কপি পেলে রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা সম্পূর্ণ আইনগতভাবে আশা করেছিলাম, যেহেতু যিনি কাজটা করেছেন, যিনি ইনিশিয়েট করেছেন, যিনি প্রিন্সিপাল, যদি অপরাধ হয়ে থাকে শেখ হাসিনা এখানে মূল অপরাধী। কিন্তু আদালত বলেছে যেহেতু এটা রিট মামলা ফাইল করেছেন, আপনারা বেনিফিট পাবেন না, পরবর্তী বেনিফিট পাবেন। নাইকোর সাথে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 10,000 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুদক। 2008 সালের 5 মে বেগম খালেদা জিয়া সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে 1 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন। একই সঙ্গে নির্ধারিত দিন বেগম জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও আদালতে অনুপস্থিত ছিলেন খালেদা জিয়া। তিনি অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি উল্লেখ করে সময়ের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এরপর শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুনুর রশিদের আসামি পক্ষের জেরা। নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া উচিত বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, সরকার এ নিয়ে আলোচনার উদ্যোগ নিতে পারে। সরকার যদি প্রস্তাবনায় জামাতকে রাখার কোনো গন্ধ পেয়ে থাকে, তাহলে তাদের উচিত জামাতকে নিষিদ্ধ করা। শক্তিশালী নির্বাচন কমিশনের আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাঠামো ঠিক করা দরকার। 5 জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দেয়া সর্বদলীয় সরকারের কাঠামোকে নিরপেক্ষ রূপ দেয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য তাদের। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা নিয়ে বেগম জিয়ার দেয়া প্রস্তাবনা ইতিবাচক। সেনাবাহিনীর উপর জনগণের আস্থা আছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে ভয় কেন, সে প্রশ্ন রাখেন ডাক্তার জাফরুল্লাহ। যে খালেদা জিয়া উনি যে প্রস্তাব করেছেন, এটা অবশ্যই আলোচিত হওয়া উচিত। সরকার মহলের দুটা কথা যেটা বোঝা যায়, যে তারা আপত্তি, তারা এটার মধ্যে তারা সেখানে ইঁদুরের গন্ধ পাচ্ছেন। একটা হলো জামাত ইসলামী মুসলিম লীগকে নাকি কায়দা করে বিএনপি মাঠে রাখতে চাইছে। এটা যখন বুঝতেই পারেন আপনারা, আইনটাকে বদলে জামাত ইসলামকে ব্যান করে দেন। আলোচনায় বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। 5 জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের আহ্বানে সাড়া না দেওয়া এবং নির্বাচনে অংশ না নেওয়াটা বিএনপির ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী এইসব কথাগুলো জোড়া দিয়ে তার উপর বিবেচনা করে একটা সরকারের প্রস্তাব দিতে পারে না, ওইটার উপর ভিত্তি করে আলোচনা করা যায় কিনা, যেখানে সরকারের 5 জন, বিরোধী দলের 5 জন, প্রধানমন্ত্রী নিজে 1 জন এরকম আছেন। এবং তখন আবার বলে যে এই নির্বাচিত যে আছে পার্লামেন্ট, এদের দিয়ে হবে, কিছুতেই না, তার আগের পার্লামেন্ট দিয়ে আলোচনা করেন। প্রথম নিযুক্তি যেটা হবে নিরপেক্ষ সরকার, কি ধরনের নিরপেক্ষ সেটা অন্য কথা, এবং তারপর আসবে নির্বাচন কমিশন। মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের নির্দিষ্ট এলাকায় আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। বছরদের বাস করে জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 2014 সালের আগে যে পদ্ধতিতে হয়েছিল সেই প্রক্রিয়াই এবারও নির্বাচন কমিশন গঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। সচিবালয়ে খুলনা ও বাগেরহাট বারের ভবন তৈরিতে আইনজীবীদের অর্থ সহায়তা দেবার পর সাংবাদিকদের তিনি কথা জানান। নির্যাতন রোধে সংখ্যালঘু সুরক্ষা আইনের কাজ চলছে বলে জানান মন্ত্রী। 26 নভেম্বর ফিলিপাইন সফর সম্পর্কে আইনমন্ত্রী আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বলেন, দেশে ফিরে পাচার হওয়া অর্থ ফেরত সংক্রান্ত সফলতা ব্যর্থতা নিয়ে বিস্তারিত জানাবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি প্রার্থী সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও প্রয়োজন নেই বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম ছিল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সকাল 11:30টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর সাফ উত্তর, এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। নৌকার প্রতীকে প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাচ্ছে এবং এই জন্য সবচেয়ে বড় হলো তৃণমূল প্রচন্ড খুশি। গতবারও আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করি নাই, এইবারও আমি কোনো ধরনের আচরণ স্বাভাবিকভাবে সুন্দরভাবে নির্বাচন করব। আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। আবারও জানিয়ে ডাক্তার সেলিনা হায়াত আইভী বলেন, এখানে সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করবেন। পরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে তিনি প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। সরকারের কাছে এই বিষয়টা চাই যাতে আমাদের বিরোধী দল হিসাবে আমাদের হাত পা বেঁধে দেওয়া না হয় এবং আমাদের সরকারি দলকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় একই ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হয়। যদি নিরপেক্ষভাবে ভোট দিতে পারে অবশ্যই এখানে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ। আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ 25 নভেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ। এদিকে ভোরে টেকনাফে বিজিবি ও পুলিশের আলাদা যৌথ টাস্ক ফোর্স অভিযানে রোহিঙ্গা পারাপারের সহযোগিতার অভিযোগে আটক 7 দালালকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। ভোরে টেকনাফ থেকে যৌথ টাস্ক ফোর্স অভিযানে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হল শফিউল্লাহ, শামসুল আলম, সেকান্দার বাদশাহ, মোহাম্মদ আলম, জুবাইর ও মোহাম্মদ ইদ্রিস এবং মোহাম্মদ জালাল উদ্দিন। এর ফলে আগের তুলনায় রোহিঙ্গা অনুপ্রবেশ অনেকটা কমে আসছে বলে জানা গেছে। তবে গত কয়েকদিনে দেশের অভ্যন্তরে অসংখ্য রোহিঙ্গা নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থল ও নদীতে বিজিবি ও কোস্ট গার্ডের তৎপরতা বেড়েছে। বিজিবি জানায়, নাফ নদীতে রোহিঙ্গা নাগরিকবাহী 14টি নৌকা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবির টহল টিম সকালের দিকে দেশীয় জলসীমা থেকে নৌকাগুলোকে মিয়ানমারের দিকে ফেরত পাঠায়। এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে টেকনাফ কক্সবাজার সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। মিয়ানমারে সামরিক অভিযান বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ ও মিশনের কূটনীতিকদের মিয়ানমার পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, মানবিক কারণে অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও তাদেরকে শরণার্থী হিসেবে নিবন্ধন করা হবে না। প্রতিবেশী দেশ মিয়ানমারে চলছে বর্বর হত্যাযজ্ঞ ও সেনা অভিযান। ফলে ভিটেমাটি রেখে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন দিশেহারা রোহিঙ্গা মুসলিমরা, যার প্রভাব পড়ছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন দেশ ও মিশনের প্রতিনিধিদের। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি থাকলেও ছিলেন না মিয়ানমারের কোনো প্রতিনিধি। মন্ত্রী জানান, সকলেই মিয়ানমার ইস্যুতে একমত হয়েছেন যে এই অভিযান ও হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় বলেছেন যে তারাও এটাকে সমর্থন করেন এবং সবাই চান যে মিয়ানমার যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এখন এসেছে, তো সেখানে এই ধরনের সমস্যা যেটা তৈরি হয় দুটো প্রতিবেশী দেশের মধ্যে, এটা অবশ্যই সমাধান করা সম্ভব এবং এই শান্তিপূর্ণ এবং আলোচনার মাধ্যমে এর সমাধানই হলো একমাত্র পথ। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে শতভাগ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। এলাকাটা এত দুর্গম ও আটকানো খুব মুশকিল আছে, জিনিসটা এত সোজা না। তবে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তারা চেষ্টা করছে। আর আরেকটা জিনিস হলো যে আমরা জেনেছি যে কিছু এই ধরনের
কেস এসছে যেগুলো তারা বা কেউই মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলোকে ঢুকতে না দিয়ে পারা যায়নি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে 29 ও 30 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি সফরে যাবেন। ওই সফরে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বৈঠকও অনুষ্ঠিত হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের তারাপুর চা বাগানের 1000 কোটি টাকার ভূমি আত্মসাৎ ও জালিয়াতি মামলায় পলাতক আসামি শিল্পপতি রাগিব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। ভারতে গ্রেফতারের পর বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকালে ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন কর্তৃপক্ষ রাগিব আলীকে আটক করে বাংলাদেশে হস্তান্তর করে। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও প্রতারণার 2টি মামলায় গত 10 আগস্ট রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাই সহ 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিলেটের আদালত। মামলা নথিতে বলা হয়, তারাপুরের 422.96 একর জমির উপর গড়ে ওঠা চা বাগানের পুরোটাই দেবত্ব সম্পত্তি। 1990 সালে ভুয়া সেবায়ত সাজিয়ে বাগানটি দখল করেন রাগিব আলী। পরোয়ানা জারির দিনই সপরিবারে ভারতে পালিয়ে যান তিনি। গত 12 নভেম্বর ভারত থেকে ফেরার পথে রাগিবের ছেলে আব্দুল হাইকে গ্রেফতার করে পুলিশ, জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। করদাতাদের উৎসাহিত করতে সর্বোচ্চ আয়করদাতা 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও ট্যাক্স কার্ড দিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছর শেষে ব্যক্তিশ্রেণীর করদাতা 20 লাখ ছাড়িয়ে যাবে। দেশকে কারো মুখাপেক্ষী না করতে সক্ষম সবাইকে কর দেওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। দেশের উন্নয়নে অংশ নিতে দীর্ঘদিন ধরে কর দেওয়া সর্বোচ্চ করদাতাদের এই সম্মাননা দিল জাতীয় রাজস্ব বোর্ড। অনুষ্ঠানে সর্বোচ্চ কর দেওয়া ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার 141 জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও ট্যাক্স কার্ড তুলে দেন অর্থমন্ত্রী। সেরা করদাতার স্বীকৃতি পান ক্রিকেট তারকা তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তুজাও। অনুষ্ঠানে আয়কর সপ্তাহের উদ্বোধন করে সবাইকে 30 নভেম্বরের মধ্যে আয়কর বিবরণী জমা দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি জানান, একসময় কর দেয়াকে ভালো কাজ মনে না করলেও এখন অনেকে নিজ উদ্যোগেই কর দিচ্ছেন। যারা কর দিচ্ছেন তারা দেখছেন যে এটা ঠিক হয়রানিমূলক বিষয় নয়। তারা আশ্বস্ত হচ্ছেন যে যারা কর আদায় করেন তারাও দেশের এক ধরনের সেবা করছেন। আমি আশা করব যে এইবারে আমাদের আয়কর রিটার্ন যারা দেবেন তাদের সংখ্যা 11 লাখ থেকে বেড়ে অন্ততপক্ষে 20 লাখে পৌঁছবে। আমি লক্ষ্যমাত্রা রেখেছি 25 লাখ। যদি 25 লাখে পৌঁছতে পারি সেটা অবশ্যই অত্যন্ত সুখের বিষয় হবে এবং গর্বের বিষয় হবে। কর না দেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেশের উন্নয়নে নিয়মিত কর দেওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজস্বকে উন্নয়নের অক্সিজেন বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তার দাবি, কর আদায় এখন আর হয়রানির বিষয় নয়। আমার সহকর্মীদেরকে সে আবেদন জানাবো যে আসুন আমরা করদাতাদের উপযুক্ত পরিবেশ দেই, উপযুক্ত সহযোগিতা দেই, তাদের আস্থা অর্জন